তোদের মাঝে আমার উপস্থিতি না চাইলে আমি আসবো না রে। এতে বরং আমারই ভালো। এই বিরহের দহনে কম পুড়তে হবে। মিথ্যা বলবো না, তোদের একসাথে দেখলে আমার ভীষণ কষ্ট হয়। মাঝে মাঝে ঈশ্বরকে হিংসেও হয় বটে। তবে যাই হোক না কেন, আমি যতই না পাওয়ার বেদনায় তলিয়ে যাই, তাতে কোনো সমস্যা নেই। আমার একটাই চাওয়া, তুই যেন ভালো থাকিস, সেটা যার সাথেই হোক। পুনরায় আরেকবার সাফায়েতের মাথায় হাত বুলিয়ে দিয়ে নীরবে স্থান ত্যাগ করল তোহা। হসপিটালে আর বেশিক্ষণ থাকলে সে দম বন্ধ হয়ে মারা যাবে। ঘুম থেকে জেগে সাফায়েতকে চোখের সামনে দেখে ভড়কে গেল তোহা। প্রথমে ভেবেছিল হয়তো অতিরিক্ত তার ব্যাপারে ভাবার ফলে ভুল দেখেছে, কিন্তু যখন মাথায় টোকা পড়ল তখন নিশ্চিত হলো আসলেই সাফায়েত তার সামনে উপস্থিত আছে। অবাক কণ্ঠে বলল, কিরে, তুই এখানে এই সময় কি করছিস? সাফায়েত ধপ করে বিছানায় গা এলিয়ে দিয়ে বলল, এক মহারানীকে দেখতে এলাম, তার তো এখন আর পাত্তা নেই। আমি তো আবার একজনের বেলায় প্রচন্ড রকমের বেহায়া, তাই থাকতে না পেরে বেহায়ার মতো ছুটে এলাম তার খোঁজ নিতে। তোহা কাঁথা ভাঁজ করতে করতে শান্তভাবে ভাঙা কণ্ঠে বলল, একটু অসুস্থ ছিলাম, তাই যোগাযোগ করা হয়নি। বাইরে আয়, মাকে বলছি তোকে কিছু রান্না করে দিতে। তোহা বেরিয়ে যাবে সে সময় সাফায়েত তার হাত টেনে বিছানায় বসিয়ে দিল। চোখের পলকে নিজেও উঠে বসল এবং তোহার কপালে গালে হাত দিয়ে তাপমাত্রা পরখ করে দেখল। এখন তো মোটামুটি ঠিক আছে। জ্বর বাঁধালি কি করে? গলা তো ভেঙে একেবারে অবস্থা খারাপ। ও কিছু না, সেদিন বৃষ্টিতে ভেজার কারণে একটু ঠান্ডা লেগেছে, ঠিক হয়ে যাবে। জানি কতটা ঠিক হবে। 1 মাসের আগে যে তোমার কাশি যাবে না তা আমার জানা আছে। কি বলেছে ভিজতে? হাতা আমাদের দিয়ে ওভাবে চলে এলি কেন? ফোন দিলাম ধরলিও না। আরে বুদ্ধু, আমি তোমাদের একটু একান্ত সময় দিয়েছিলাম। বাইরে ঝুম বৃষ্টি, ঠান্ডা বাতাস, এক ছাতার নিচে তোরা দুজন, উফ কি রোমান্টিক। প্রচুর রোমান্টিক। এসবে চক্করে যে তুই অসুস্থ হয়ে গেলি, না জানি এবার সারতে কতদিন লাগে। চিন্তিত কণ্ঠে বলল সে। তোহা কথা ঘোরানোর জন্য বলল, আরে এসব বাদ দে, এটা বল তুই এখন কেমন আছিস? হসপিটাল থেকে কখন ছেড়েছে? আর এসব হলো কি করে? আর বলিস না, ভোরের দিকে একটা কাজে বাইক নিয়ে বেরিয়েছিলাম। হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়াতে রাস্তা ঠিক মতো দেখতে পাইনি। আচ্ছা তুই বস, আমি মুখ হাত ধুয়ে আসছি। মুখ হাত ধুয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে কয়েক কদম সামনে এগোতেই অসাবধানতার বশত স্লিপ খেয়ে পড়ে যেতে নিলে সাফায়েত তার হাত টেনে ধরল। তোর বোধ বুদ্ধি কখন হবে বলতো? এরকম ভেজা পা নিয়ে যে টাইলস করা ফ্লোরে নায়িকাদের মতো হাঁটছিস, তো তুই পড়বি না তো আমি পড়বো? আরে ভুলে গিয়েছিলাম পা মুছতে। চুপ কর, ইডিয়েট মেয়ে। তাকে সোজা করে দাঁড় করিয়ে ধমক দিয়ে বলল, নিজে যেন কত সচেতনবান ব্যক্তি। আপনি যে হিরোদের মতো বৃষ্টির মধ্যে বাইক চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে হসপিটালে পড়েছিলেন, তার বেলায় তুই হাসপাতালে এসেছিস, এমনকি রক্ত দিয়েছিস, আমার সাথে দেখা করে যাসনি কেন? অস্বস্তিতে পড়ে গেল তোহা। চোখের সামনে ভেসে উঠল সাফায়েতের বুকে ইশারার মাথা রাখা দৃশ্যটি। তোকে বলেছি আমি যাইনি হসপিটাল। মিথ্যা বলবি না তোহা, চুল টেনে ছিঁড়ে দেবো। ইসরা আমাকে বলেছে ও তোকে রক্ত দিতে দেখেছিল। জানিস মেয়েটা তোর জন্য কত সময় অপেক্ষা করেছিল? আমাকে দেখতে এলে যত্ন সহকারে তোকে খাওয়ানোর জন্য অপেক্ষা করছিল সে। কিন্তু তুই তো একেবারেই উধাও হয়ে গেলি। মেয়েটা মন খারাপ করেছিল সারাদিন। তোহা খানিকটা অবাক হলো। ইশারা যে তাকে দেখেছে এটা সে জানতো না। সত্যি বলছিস তুই? আরে আমি মিথ্যা কথা কেন বলবো? আমরা দুজন কত সময় তোর জন্য অপেক্ষা করছিলাম। এক সময় দুজনেই ঘুমিয়ে পড়েছিলাম, জেগে উঠে দেখি দুপুর হয়ে গিয়েছে। ঈশা তোকে বেশ কয়েকবার খুঁজেছিল, ফোনও তুই ধরিসনি। ওই আসলে আমার খারাপ লাগছিল তো, তাই দ্রুত চলে এসেছিলাম। এমনিতেও তোকে নিয়ে সবাই চিন্তিত ছিল, আমার অসুখের কথা বলে আর ঝামেলায় ফেলতে চাইনি। তুই এইভাবে বলতে পারলি তো হারানি? আমি না তোর বেস্ট ফ্রেন্ড? তোর সমস্যা কেন আমাকে ঝামেলায় ফেলবে? আমি আগে জানলে তোকে আমার কেবিনে ভর্তি করিয়ে দিতাম। তোহা পা উঁচু করে সাফায়েতের কাঁধে কোনোই ঠেকিয়ে বলল, তাহলে তুই আর ইশরা প্রেম করতে কি করে? সাফায়েত গালে হাত দিয়ে বলল, তাও ঠিক। ইস কি নির্লজ্জ। সাফায়েতের কাঁধে চাপড় দিয়ে বলল সে, হাসি তামাশা পরে করা যাবে, এখন বাইরে আয়, কিছু খেয়ে নে, আমার অনেক খিদে পেয়েছে। তুই যা, আমি আসছি। তুই আবার কোথায় যাবি? আরে ওটা ছেলেদের ব্যক্তিগত সমস্যা, তুই বুঝবি না। যা যা। যেতে যেতে তোহা নিজেকে বলল, এতদিন শুনেছি মেয়েদের ব্যক্তিগত সমস্যা থাকে, এই পাগল না জানি কোথা থেকে ছেলেদের ব্যক্তিগত সমস্যা তৈরি করেছে।
বেশ কিছু সময় তোহার সাথে কাটানোর পর এবার সাফায়েতের যাওয়ার সময় হয়ে এসেছে। তোহা তার সাথে গেট পর্যন্ত গেল। সাফায়েত মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, সাবধানে থাকিস। আর এখন ভার্সিটি যাওয়ার দরকার নেই, আরো কয়েকদিন রেস্ট নে। নোট নিয়ে চিন্তা করিস না, ওটা আমি দিয়ে দেবো। তোহা মজা করে বলল, কি বলেছিস শুনতে পাইনি, আবার বলতো। বলছি ক্লাস নিয়ে চিন্তা করিস না, নোট আমি দিয়ে দেবো। তোহা জোরে জোরে হাসতে লাগলো। কোনো মতে হাসে আটকে রেখে বলল, গিনিস ওয়ার্ল্ডের উচিত তোকেও অ্যাওয়ার্ডস দেয়া, জোকস অফ দ্য ইয়ারের। তুই নিজেই ক্লাস ঠিক মতো করিস না, আমাকে কি নোটস দিবি? বলে আবারও হাসতে লাগলো সে। সাফায়েত রেগে তোহার চুল টেনে দিল। হেই বাদর, চুল ছাড়। আমি ক্লাসও করবো না আর তোর থেকে ভালো নোটস করব। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। সাথে আমাকেও পড়া বুঝিয়ে দিতে হবে। সাফায়েত বাইকে বসে মুখ ভেঙিয়ে বলল, ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তোর থেকেও ভালো বোঝাবো আমি। বুকের কাছে দুহাত ভাঁজ করে তোহা বলল। দেখা যাবে সাফায়েত সাহেব। সাফায়েত কটমট করে তার দিকে তাকাইয়ে চলে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল তোহা। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল, পাগল একটা, কবে যে ভালো হবে। পরন্ত বিকেল। পার্কের বেঞ্চে বসে প্রহর গুনছে সাফায়েত। এরই মাঝে তার নজরে এলো হন্তদন্ত হয়ে ইশারা তার দিকেই আসছে। দ্রুত পায়ে এসে মেয়েটা ধপ করে তার পাশে বসে পড়ল। এত তাড়াহুড়ো করে আসছো কেন? আর সাথে এত ব্যাগপত্র কেন? কি আছে এতে? খাবার আছে এতে। কতদিন তোমাকে কিছু রান্না করে খাওয়ানো হয়নি। নাও নাও, দ্রুত খেয়ে বলো তো কেমন হয়েছে। ঠান্ডা হয়ে যাবে বলে এক প্রকার দৌড়ে এসেছি। কথার মাঝে ছোট বেঞ্চে বেশ কয়েকটা বাটি সাজিয়ে ফেলেছে ইশারা। একটা বাটি থেকে একটুখানি খাবার খেলো সে। ইশারা উৎসুক নয়নে তার দিকে তাকিয়ে রইল। কিছু সময় পর সাফায়েত চোখ মুখ বিকৃত করে বলল, কি বাজে খেতে হয়েছে, এত লবণ যে মুখেই দেওয়া যাচ্ছে না। চমকে গেল ইশারা। আতঙ্ক ছেয়ে গেল তার মুখশ্রীতে। দ্রুত নিজেকেও একটু খেয়ে দেখল, কিন্তু না, লবণ তো একদম পরিমাণ মতোই আছে। তাহলে কিছু সময় সে সাফায়েতের দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড পর অনুধাবন করতে পারল মূল বিষয়টা। সাফায়েত মজা করেছে বুঝতে পেরে তার হাতে একটা থাপ্পড় বসিয়ে দিল। বাদর একটা, আমি কি ভয়ই না পেয়েছিলাম? আমি মশলার পরিমাণ ঠিকঠাক দিয়েছিলাম, তাও লবণ কম হয়েছে শুনে তো আমার ঘাম ছুটে গিয়েছিল। আরেকটি বাটি তুলে খেতে খেতে সাফায়েত বলল, তোমার রিয়াকশন দেখতে চেয়েছিলাম। চুপ! এই, তুমি না বলেছো লবণ কম হয়েছে, তাহলে আবার খাচ্ছ কেন? দাও, এদিকে দাও। সাফায়েত অন্যদিকে ঘুরে বলল, আমি তো ওই বাটির কথা বলেছি, এই বাটিতে কোনো সমস্যা নেই। ইশারা নিজের কপাল চাপড়ে বলল, এই বাদর ছেলের সাথে কোনোদিনও কথায় পেরে ওঠা যায় না। সব সময় এটা ওটা বলে নিজের কথা প্রমাণ করে দেয়। ইয়েস, কখনোই এই সাফায়াতকে তোমরা যুক্তিতে হারাতে পারবে না। গর্ব করে বলল সে। হাসি ঠাট্টা করে বেশ কিছু সময় একসঙ্গে কাটালো তারা। এবার যাওয়ার পালা। ফিরে আসার আগে ইশারা আরেকটা ব্যাগ সাফায়েতের হাতে ধরিয়ে দিল। সাফায়েত জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। এটা তুমি খুলবে না, তোমার জন্য না এটা। তো কার জন্য? এটা কি আছে? বলে সে খুলতে নিলেও ইশারা আটকে দিল। ধমকে বলল, বলেছি না খুলবে না। এতে খাবার আছে কিছু। এটা তুমি এখন তোহা আপুকে দিয়ে আসবে। যদিও বা ঠান্ডা হয়ে গিয়েছে, তবে গরম করে খেলে স্বাদ ঠিক থাকবে। সাফায়েত অবাক কণ্ঠে বলল, এটা তুমি তোহার জন্য এনেছো? এভাবে তাকিয়ে আছো কেন? আনতে পারি না আমি? না তা নয়, তবে হঠাৎ এত কিছু করলে তাই আর কি। সেদিন আপু তোমাকে নিজের রক্ত দিল। তোমার কাছে শুনলাম উনি সে সময় অসুস্থ ছিল। দেখাও করে যায়নি একবার, তাই ইচ্ছে হলো নিজ হাতে কিছু রান্না করে খাওয়াবার। এখন যাও, আপুর হাতে দেবে। তুমি নিজে আবার যেতে যেতে শেষ করে ফেলো না, আমি কিন্তু পরে হিসাব নেব। সাফায়েত যেতে যেতে বলল, না, যেতে যেতে খাবো না, কারণ এগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। তবে ওর বাসায় গিয়ে ওকে গরম করে দিতে বলবো, তারপর আরাম করে খাবো। পাজি ছেলে, নিজেদেরটা খেয়ে এখন অন্যেরটাতেও ভাগ বসানোর চিন্তা করছে। কি করবো বলো? তোমার রান্না কি আর প্রতিদিন খাওয়ার সৌভাগ্য হয়? তার উপর বেস্ট ফ্রেন্ড হচ্ছে নিজের মানুষ, তাদের সাথে সম্পর্ক হয় ইঁদুর বিড়ালের মতো। তেমনি তোহার জিনিসে ভাগ না বসালে শান্তি লাগে না। ইশারা মজা করে চোখ মুখ বিকৃত করে বলল, ইস, কি লোভী মানুষ! দূরে থাকো আমার থেকে। এমন লোভী মানুষ আমার পছন্দ না। তার কথা শুনে সাফায়েত খপ করে তার হাত ধরে বলল, এই নাও, দূরে গিয়েছি, আরো যাবো?
ইশারা হাসি মুখে সাফায়েতের হাত জোড়া আঁকড়ে ধরে বলল, আরো দূরে যাও, এত দূরে যেন তুমি দৃষ্টির বাইরে চলে যাও। সাফায়েতের সাথে নিজের স্কুলে পড়াকালীন ছবি দেখছিল তুহা। ফোনের শব্দ তা থেকে নজর সরিয়ে নিল। আননোন নম্বর দেখে দ্বিধায় পড়ে গেল রিসিভ করবে কিনা। পরে জরুরি কোনো ফোন হতে পারে ভেবে রিসিভ করলো। সালাম দিয়ে জানতে চাইল কে। অপর পাশ থেকে বলল, কেমন আছো আপু? জি আমি ভালো আছি, কিন্তু আপনি কে বলছেন? আমি ঠিক চিনতে পারছি না। আমি ইশারা বলছি। ও ইশরা, দুঃখিত, নম্বর সেভ করা না থাকার কারণে চিনতে পারি। কেমন আছো তুমি? এই সময় ফোন করেছো যে? ভালো আছি আপু। ফোন করে বিরক্ত করেছি কি? আরে না, কি যে বলো তুমি। আমি দূরের মানুষ নাকি? তবে আগে কখনো ফোন করোনি তো, তাই আগ্রহ হলো জানার। বুঝেছি, স্বাভাবিক ব্যাপার এটা। সে যাই হোক, সাফাই তোমাকে ব্যাগটা দিয়েছিল? ও হ্যাঁ, ও বিকেলের দিকে এসেছিল। তুমি কেন শুধু শুধু এত ঝামেলা করতে গেলে বলো তো? তুমি ছোট মানুষ, এত কেন করলে? আমি তো ঝামেলা মনে করিনি। আমার মন তোমাকে নিজের হাতে তৈরি করে খাওয়ানোর জন্য কেন জানি অস্থির হয়েছিল। তাই নিজের মনের অস্থিরতা কমাতেই এই সামান্য আয়োজন। কেমন লেগেছে তোমার? বেশ ভালো হয়েছে প্রতিটা পদ। মাও বেশ প্রশংসা করেছে। সাফাই তো আজ মায়ের কাছে তোমার প্রশংসার ফুল ঝুড়ি খুলে বসছিল। তাই নাকি? তা নয় তো কি, সে যে কারোর ব্যাপারে এত প্রশংসা করতে পারে আজকে নিজের চোখে না দেখলে জানতাম না। মায়ের কাছে ছোট থেকে আমার ব্যাপারে নালিশি দিয়ে এসছে শুধু, আর সেই সাফাই তোমার ব্যাপারে অনেক প্রশংসা করেছে। ইশারা মনে মনে খুশি হলো। সাফাই তোমার সব খাবার খেয়ে ফেলেছে নাকি? তার বলতে অর্ধেকেরও বেশি তো সেই খেয়েছি, আর তোতা পাখির মতো তোমার গুণগান গেয়েছে। ইসরে, এই ছেলেটাকে বলেছিলাম ভাগ না বসাতে, কিন্তু সে ঠিকই তাই করলো। সমস্যা নেই, আমি আবারও তোমার আর আন্টির জন্য রান্না করব। তখন আমি নিজে গিয়ে তোমার হাতে দিয়ে আসবো। আচ্ছা এসো একবার বাড়িতে, মায়ের ইচ্ছে হয়েছে তোমার সাথে দেখা করবে। মাঠের এক কোণে ঘাসের উপর বসে বই পড়ছিল তুহা। সে সময় কেউ তার সামনে একটা ফুল বাড়িয়ে দিয়ে বলল, ওগো প্রিয়তমা, তোমার ওই গভীর চোখে ডুবে গিয়েছি আমি। তোমার ওই ঘন কালো কেশে সুগন্ধে বিমোহিত হয়ে পড়েছি আমি। আমি আমার ভালোবাসায় তোমাকে রাঙাতে চাই। দেবে কি আমাকে সেই সুযোগ প্রিয়তমা? কণ্ঠ শুনে পিলে চমকে উঠল তুহা। বই থেকে চোখ সরিয়ে দেখল সাফায়েত তার দিকে পিটপিট করে তাকিয়ে আছে। সে পলকহীনভাবে তাকে পরখ করতে লাগলো। কিছু সময় চুপ করে বলল, আপনার ড্রামা শেষ হয়েছে সাফায়েত সাহেব, দয়া করে এবার ফুলটা সরান। না হলে আপনার আসল প্রিয়তমা দেখলে আপনার আর তাকে প্রেমের রঙে রাঙাতে হবে না, সে আপনাকে মায়ের রঙে রাঙাবে। সাফায়েত হতাশ হয়ে তুহার পাশে বসে পড়ল। আরে ধুর, কই ভেবেছিলাম তুই তুই চমকে যাবি, অবাক হয়ে বলবি এসব কি সাফু? তোর না প্রেমিকা আছে? তুই ঈশাকে ছেড়ে আমাকে প্রপোজ করছিস? কিন্তু তুই কি করলি? তুই অভিনয় তো করতে পারতি। হ্যাঁ, তারপর তোমার প্রিয়তমা এসে আমাকে পিটুনি দেবে। তাও ঠিক, অবশ্য তোমাকে সত্যিকারের প্রপোজ করলেও কোনো লাভ হতো না। তুমি যে রিজেক্ট করতে তা আমি জানি। মানে? সাফায়েত গালে হাত দিয়ে তোহার দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে ফট করে বলে ফেলল, তুই কাউকে পছন্দ করিস তাই না সোহা? এসব কি বলছো? তবে কি সাফায়েত কোনোভাবে? কয়েকটা হৃৎস্পন্দন মিস হয়ে গেল তোহার। হার্টবিট বেড়ে গেল। ভীত দৃষ্টিতে সাফায়েতের দিকে তাকালো সে। আমতা আমতা করে বলল, কি সব বলছিস তুই? এরকম কিছুই নেই, তুই ভুল বুঝছিস। ও তাই বুঝি? তাহলে হয়তো কেউ ঘুমের ঘরে নিজের খাতার পেছনে কবির মতো ভালোবাসার কবিতা লিখেছে। কথা বন্ধ হয়ে গেল তোহার। সাফায়েত ঠোঁটে দুষ্টু হাসি ঝুলিয়ে ভুরু নাচিয়ে জানতে চাইল, কি তোহা রানী, ধরা পড়ে গেলি তো? তাই তো বলি, ইদানিং তোমার মন কোথায় থাকে? আমার সাথে আগে যে পরিমাণ কথা বলতে, এখন তার এক অংশও বলো না। এবার চটপট বলে ফেলো তো, কে সেই পুরুষ যাকে আমার বেস্টু নিজের দিল দিয়ে বসে আছে? তোহা বুঝতে পারিনি সাফায়েতের কাছে এভাবে ধরা পড়ে যাবে। বেশ অস্বস্তি হচ্ছে তার। তা দেখে সাফায়েত বলল, এত আমতা আমতা করছিস কেন বলতো? ওই স্কুল লাইফে কোনো ছেলে পছন্দ হলেই তো ফট করে আমাকে বলে বসতি, আর এখন লজ্জাবতীর মতো চুপসে আছিস কেন? ওটা স্কুল লাইফ ছিল, এখন আমরা আর স্কুলে নেই। আর তোর এসব জানতে হবে না, নিজের কাজে মনোযোগ দে। কথা এড়ানোর জন্য মিথ্যা রাগ দেখিয়ে বলল সে। তবে সাফায়েতও ছেড়ে দেওয়ার পাত্র নয়। তোকে বলতেই হবে ছেলেটাকে। না বলা পর্যন্ত তোকে আমি ছাড়ছি না। যদি না বলিস তাহলে আমি আন্টিকে গিয়ে বলে দেবো।
4-5 লাইন বাড়িয়ে বলবো। তোহা বুঝলো এখন তাকে কিছু বলে সান্ত্বনা না করলে ব্যাপারটা আরও ঘোলা হয়ে যাবে। কিছুটা সময় নিয়ে মাথায় কথা সাজিয়ে নিল সে। ছেলেটা আমাদের সিনিয়র ছিল, আগের বছরই বেরিয়ে গিয়েছে। ভার্সিটির প্রথম থেকেই তাকে আমি পছন্দ করতাম, কিন্তু যখন সাহস করে মনের কথা বলতে যাব তখন জানলাম তার প্রেমিকা আছে এবং তাদের পরিকল্পনা বিয়ে পর্যন্ত। আমার সাথে কেন এরকম হয় সাফু? আমি যেটাই পছন্দ করি তাই কেন অন্যের ভাগ্যে থাকে? কাকে দোষ দিব, নিজেকে নাকি ভাগ্যকে? তুই যেটা পড়েছিস ওটা অনেক পুরনো লেখা। নাম বল ছেলের, বাড়ি কোথায় জানিস, কোন ডিপার্টমেন্টে, বা দেখতে কেমন বল, পুরো নাম বল, ফেসবুক খুঁজে দেখি। সাফু শান্ত হ, এত অস্থির হচ্ছিস কেন? এখন বলেও লাভ নেই। আর অলরেডি প্রেমিকা আছে, তারা দুজন খুশি আছে। তাদের যদি নিজের সুখের কথা চিন্তা করে আলাদা করি তাহলে আমি কখনোই সুখী হতে পারবো না। আরে অন্তত ওনাকে বলে দেখি, হয়তো উনি বিষয়টা ভেবেও দেখতো। না সাফাই, এটা ঠিক হবে না। ওনাকে এই মুহূর্তে নিজের অনুভূতির কথা বললে ওনার মস্তিষ্কে এই ব্যাপারটা নিয়ে ঘুরপাক খাবে। তখন ওনাদের সম্পর্কে ফাটল সৃষ্টি হবে। উনি আমার প্রস্তাব মেনে নিলেও অন্য কারো দীর্ঘশ্বাস পড়বে তাতে। তাই জেনে বুঝতে কোনো সুন্দর সম্পর্ক নষ্ট হোক আমি চাই না। আমার অনুভূতি একান্ত আমার, কেন তার জন্য দুটো মানুষকে আলাদা করব? সবারই নিজের পছন্দ আছে। আমি যেমন ওনাকে পছন্দ করি তেমনি ওনারও অধিকার আছে কাউকে ভালোবাসার। বাদ দে এসব, এখন আর কিছু পরিবর্তন হওয়ার নয়। কিন্তু তুই যে কষ্ট পাচ্ছিস আমার ভালো লাগছে না। আমি কি ইশরাকে বলবো মেয়েটার সাথে একবার কথা বলার জন্য, কিংবা আমি সেই ছেলের সাথে কথা বলবো? ভুলেও এসব কিছু করবি না সাফু। এই জন্যই আমি এতদিন তোকে কিছু বলিনি। বলেছি এসব নিয়ে আর জল ঘোলা করিস না। রাশ কত আসবে যাবে, এত নিয়ে চিন্তা করার সময় আছে নাকি? তাও ঠিক, তোর তো আবার ক্রাশ লিস্ট অনেক লম্বা। তোহা আজ প্রতি উত্তরে তেমন কিছু বলল না, কারণ এ মুহূর্তে বেশি কথা বললে সমস্যা। সে মনে মনে বলল, আমাকে ক্ষমা করে দিস সাফু। তোকে মিথ্যে না বললে যে তুই এক সময় খুঁটিয়ে বের করে ফেলতি, তখন আমাদের বন্ধুত্বের সম্পর্কেও ফাটল ধরে যেত। জীবন সঙ্গী হিসেবে তোকে না পাই, কিন্তু প্রিয় বন্ধু হিসেবে তোকে আমি সারা জীবন চাই। তুই ইশরাকে যে কতটা ভালোবাসিস আমি জানি। ভালো থাক তোরা। আমার অনুভূতি একান্তই আমার, কখনোই তোর সামনে প্রকাশ করব না। নিজের অনুভূতি সারা জীবন নিজের মধ্যে গোপন করে রাখবো। ইশারার কণ্ঠে ভাবনার ইতি টানল তোহা। সে তোহার দিকে আর চোখে তাকিয়ে বলল, তোমাকে আমি সেই কখন থেকে খুঁজে চলেছি, আর তুমি এখানে বসে আছো। আমার এই ক্লাসটা হবে না। তুমি কি যাবে আমার সাথে, নাকি আমি বন্ধুদের সাথে যাব? আরে আগে বলবে না? চলো চলো, এই সুযোগ বারবার আসবে না। তোমার ক্লাস নেই? আরে এখন ক্লাসে গেলেও আমার মন বসবে না। ওই পরীক্ষার আগেই ম্যাডাম তোহানের কাছে আমার যেতে হবে। তার থেকে বরং এখন একটু প্রেম করে আসি। তোহা, ম্যাডাম একটু কষ্ট করে সব তুলে রাখবেন, কারণ পরবর্তীতে আমাকে বোঝাতে হবে। তোহা মিথ্যা রাগ দেখিয়ে বলল, নিজেরটা নিজে করে নাও। আমি কেন তোমার জন্য এত সময় ধরে ক্লাস করব? বিনিময়ে আমাকে সেই একই বার্গার ছাড়া তো আর কিছুই অফার করবে না। তো এই কথা বললেই তো হতো, তুই আমার পকেট ফাঁকা করতে চাস? আচ্ছা ঠিক আছে, তোকে আমি রেস্টুরেন্টে নিয়ে যাব, তুই নিজের পছন্দ মতো নিস। এবার আমি আসি, বাই বাই।